সবাই আমার সেল ফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক স্টাডি করেছিলাম, যেমন ওয়্যারলেস ল্যান, তারপর ওয়্যার্ড ইথারনেট, তারপরে ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, তারপর আরো বিভিন্ন ধরনের দেখেছিলাম পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তো এই যে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক গুলো আমরা স্টাডি করেছিলাম, তোমাদের খেয়াল আছে প্রত্যেকের একটা স্পেসিফিক ফ্রেম ফরম্যাট ছিল? যেমন আমরা যখন ইথারনেট করেছিলাম বা আইইইই 802.3, সেটার একটা ফ্রেম ফরম্যাট আমরা স্টাডি করেছিলাম। যখন আমরা ওয়াইফাই সম্পর্কে পড়েছিলাম আইইইই 802.11, সেটার ফ্রেম ফরম্যাট কি ইথারনেটের মতো সেম টু সেম ছিল নাকি কিছু জায়গায় ডিফারেন্স ছিল? বা ব্লুটুথ ফ্রেমের কথা চিন্তা করো, ব্লুটুথ ফ্রেম হোক বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হোক, এদের সবার ফ্রেম ফরম্যাট আমরা যেগুলো দেখেছিলাম, যে শুরুতে একটা হেডার থাকবে, তারপর পেলোড থাকবে, তারপর কিছু এরর কারেকশনের কোড থাকবে, এই সবগুলো কি সেম ছিল সবার নাকি ডিফারেন্ট ছিল? ডিফারেন্ট ছিল ম্যাম। ডিফারেন্ট ছিল না? তারপর এক একটাতে আমরা দেখেছিলাম পেলোডের লেন্থ এক এক রকম। কোনোটাতে পেলোড অল্প কিছু বাইটের ছিল, কোনোটাতে পেলোড আরো বেশি বাইটের ছিল। তো এখন ধরো আমরা যখন ইন্টারনেট ইউজ, সিমলেস নেটওয়ার্ক ইউজ করি, মানে আমাদের কখনো দেখে এটা মনে হয় না যে এই মেসেজটা এসেছে একটা ইথারনেট নেটওয়ার্ক থেকে, বা এই মেসেজটা এসেছে একটা ওয়াইফাই কানেকশন থেকে। আমাদের কি কখনো দেখে এটা বোঝার উপায় আছে যে কোন জিনিসটা ওয়াইফাই নেটওয়ার্ক থেকে আসছে বা কোন জিনিসটা আমি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক থেকে দেখছি? এরকম কি কোনো আমরা ডিসক্রিমিনেশন দেখি? না ম্যাম। এরকম কিন্তু আমরা কোনো ডিসক্রিমিনেশন দেখছি না। কিন্তু আসলে কি ডিসক্রিমিনেশন আছে নাকি নেই? এই যে দুইটা ভিন্ন টাইপের নেটওয়ার্ক, যারা কিনা আলাদা আলাদা ফ্রেম ফরম্যাট ইউজ করছে বা প্যাকেট ফরম্যাট ইউজ করছে, আলাদা আলাদা অ্যাড্রেসিং স্কিম ইউজ করছে, তো এগুলো আমাদের কাছে কিন্তু দেখে যদিও ভিন্ন মনে হয় না, কিন্তু অ্যাকচুয়ালি এরা ভিন্ন। তো এই যে ভিন্ন টেকনোলজি, এইগুলোকে এক করে একটা ইউনিফাইড নেটওয়ার্ক তৈরি করা বা একটা ইউনিভার্সাল সার্ভিস দেওয়া হচ্ছে ইন্টার নেটওয়ার্কিং এর উদ্দেশ্য। ইউনিভার্সাল সার্ভিসটা কেমন? ইউনিভার্সাল সার্ভিস তখনই হবে যখন কিনা একটা নেটওয়ার্কে যুক্ত থাকা একটা কম্পিউটার সেই নেটওয়ার্কের সাথে যুক্ত থাকা যে কোনো কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারবে। একটা নেটওয়ার্ক বলতে আমি এখানে বুঝাচ্ছি সেম ওয়াইফাই যারা অ্যাটাচ তারা না, বরং আমি ওয়াইফাই দিয়ে ইন্টারনেটের সাথে কানেক্টেড, তুমি হয়তো তোমার ব্রডব্যান্ড যে কানেকশন সেটা ইথারনেট দিয়ে তুমি কানেক্টেড। তো দুইজনের জন্যই যাতে সিমলেস হয় এই জিনিসটা। তার মাইক অন। এখন এই নেটওয়ার্ক গুলো একটা আরেকটার থেকে কিসের কিসের দিক দিয়ে ডিফারেন্ট হতে পারে? যেমন কি ধরনের সার্ভিস অফার করা হচ্ছে তার উপরে বেস করে নেটওয়ার্ক গুলো ডিফারেন্ট হতে পারে। এখানে একটা কথা বলা হয়েছে কানেকশনলেস আর কানেকশন ওরিয়েন্টেড। এই জিনিসটা নিয়ে আমরা একসময় ডিটেলস দেখবো। তারপরে আসে অ্যাড্রেসিং, কে কেমন ধরনের অ্যাড্রেস ইউজ করে, তারপরে এটা কি ব্রডকাস্ট সাপোর্ট করে কিনা, তারপর প্যাকেট সাইজ কোনটার কেমন, তারপর ডেলিভারি গুলা কেমন হচ্ছে, এগুলো কি সিরিয়ালি হচ্ছে নাকি প্যাকেট গুলো আমাকে পরে সিরিয়াল করতে হবে, কোয়ালিটি অফ সার্ভিস কোন নেটওয়ার্কের কেমন, রিলায়েবিলিটি, সিকিউরিটি, বিভিন্ন ধরনের প্যারামিটার, তারপর এসবের অ্যাকাউন্ট রাখা, সবকিছুর উপরে বেস করে নেটওয়ার্ক গুলো একটা আরেকটা থেকে ডিফারেন্ট। ইন্টার নেটওয়ার্কিংটা হচ্ছে এমন একটা স্কিম যেটা কিনা এই হেটারোজেনাস নেটওয়ার্ক, মানে ভিন্ন ধরনের নেটওয়ার্কের মধ্যে একটা ইউনিভার্সাল সার্ভিস প্রোভাইড করে। তো এই ইউনিভার্সাল সার্ভিস প্রোভাইড করার জন্য কি দরকার? হার্ডওয়্যার আর সফটওয়্যার দুইটারই কম্বিনেশন দরকার। হার্ডওয়্যার দরকার কেন? তাদেরকে ফিজিক্যালি কানেক্ট করার জন্য একটা নেটওয়ার্ককে আরেকটা নেটওয়ার্কের সাথে। আর সফটওয়্যার কেন দরকার? যাতে এই ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের সাথে অ্যাটাচ যে কম্পিউটার গুলো আছে তারা একটা সিমিলার সার্ভিস ইউজ করতে পারে। তাহলে এখানে ইন্টারনেট নেটওয়ার্কিংটা কি? ইন্টারনেট নেটওয়ার্কিংটা হচ্ছে হেটেরোজেনাস নেটওয়ার্ককে কিভাবে আমরা একটা ইউনিভার্সাল সার্ভিসে কানেক্ট করতে পারি। এটার জন্য আমাদের হার্ডওয়্যার আর সফটওয়্যার
দুইটাই দরকার হবে। এই যে আমরা ইন্টারনেট ইউজ করি, এই ইন্টারনেটটা আমরা ইউজ করতে পারছি নেটওয়ার্কিং এর কারণে। এখন ইন্টারনেট বললে আমরা যে অবশ্যই এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে বুঝাবো এমন না। যদি আমরা ছোট ছোট দুইটা নেটওয়ার্কে কানেকশন করি সেটাও কিন্তু একটা ইন্টারনেট। আর আমরা সাধারণত ইন্টারনেট বলতে যেটা বুঝাই সেটা হচ্ছে গ্লোবাল ইন্টারনেট। এই গ্লোবাল ইন্টারনেট ছাড়াও আমি যদি দুইটা ভিন্ন নেটওয়ার্ককে কানেক্ট করি সেটাকেও ইন্টারনেট বলা যাবে। তো দেখো আমাদের পৃথিবীতে আমরা যে ইন্টারনেটটার সাথে পরিচিত সেই ইন্টারনেটটা কেমন। দেখো এখানে দেখাচ্ছে কি, ফিগারে একটা জায়গায় দেখাচ্ছে একটা ইউএস ব্যাকবোন, দ্যাট মিনস এই নেটওয়ার্কটা ইউএসএ তে অবস্থিত। তারপর সেই নেটওয়ার্কটা দেখো লিজড ট্রান্স আটলান্টিক লাইন, মানে এই লাইনগুলো কিসের মধ্যে দিয়ে গিয়েছে, আটলান্টিকের মধ্যে দিয়ে গিয়েছে। কার সাথে কানেক্ট হওয়ার জন্য, একটা ইউরোপিয়ান ব্যাকবোন নেটওয়ার্কের সাথে কানেক্ট হওয়ার জন্য। যদি এই কানেকশনটা না থাকতো দেখা যেত ইউরোপের কোনো কান্ট্রি থেকে ইউএসএ তে আমরা মেইল পাঠাতে পারতাম না বা কিছু করতে পারতাম না। তারপরে দেখো সেই ইউরোপিয়ান ব্যাকবোনের সাথে আবার ধরো একটা নেটওয়ার্ক, ন্যাশনাল নেটওয়ার্ক যুক্ত। তারপর তারা আবার সেই দেশের একটা কোম্পানি নেটওয়ার্কের সাথে যুক্ত। এরপর দেখো কোথাও কোথাও আমরা মোবাইল নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছি, আবার কোথাও রিজিয়নাল নেটওয়ার্কের সাথে। তো এই সব কিছু মিলিয়ে তৈরি হচ্ছে যে অল ওভার ইন্টারনেট সেটা। তো এই ফিজিক্যাল নেটওয়ার্কের কানেকশন গুলা কারা দেয়? আমরা এর আগে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে যখন পড়েছিলাম তখন আমরা সবাই রাউটারের সাথে পরিচিত হয়েছি। তো এই যে ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের মধ্যে আমরা বলছি কি ফিজিক্যাল কানেকশনে দিতে হবে, আবার সফটওয়্যারও দরকার হবে। ফিজিক্যাল কানেকশনটা দেয় একটা রাউটার। এই ইন্টারনেট রাউটারটা হচ্ছে একটা স্পেশাল পারপাস হার্ডওয়্যার সিস্টেম, যেটা কিনা দুইটা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করতে পারে। যেমন ধরো আমি ওয়াইফাই ইউজ করে একটা ছবি আপলোড দিলাম, বা আমাদের গুগল ক্লাসরুমে কোনো একটা ফাইল আপলোড দিলাম। তুমি হয়তো মোবাইল ডেটা ইউজ করে সেই ফাইলটা ডাউনলোড করবে। এখন ধরো আমি ওয়াইফাই ইউজ করে ফাইল আপলোড দিচ্ছি, তুমি মোবাইল ডেটা ইউজ করে ফাইলটা ডাউনলোড করছো। আমরা প্রত্যেকেই কার সাথে যুক্ত? আমরা প্রত্যেকেই ইন্টারনেটের সাথে যুক্ত। তো এই ইন্টারনেটের সাথে আমাদেরকে যুক্ত করতে গিয়ে একটা রাউটার। তো সেই রাউটারটা হচ্ছে একটা স্পেশাল পারপাস হার্ডওয়্যার যারা কিনা দুইটা ভিন্ন ধরনের নেটওয়ার্ককে কানেক্ট করছে। এখন সব রাউটার কিন্তু মাল্টিপল নেটওয়ার্ক প্রোটোকলের হ্যান্ডেল করতে পারবে এমন কোনো কথা নাই। ইন্টারনেট যেমন দুইটা নেটওয়ার্ককে যুক্ত করলে সেটা ইন্টারনেট হয়ে যাচ্ছে, সেরকম দুইটা নেটওয়ার্ককে যারা যুক্ত করে সেই ডিভাইসটা হচ্ছে রাউটার। এবং দুইটা ভিন্ন প্রোটোকল ইউজ করা নেটওয়ার্ককে যে রাউটার কানেক্ট করে সে হচ্ছে একটা মাল্টি প্রোটোকল রাউটার। মাল্টি প্রোটোকল রাউটারটা কি? মাল্টি প্রোটোকল রাউটারটা হচ্ছে যে কিনা এক ধরনের নেটওয়ার্ক প্রোটোকল ইউজ করে, এরকম একটা নেটওয়ার্ককে ভিন্ন ধরনের প্রোটোকল ইউজ করে সেরকম একটা নেটওয়ার্কের সাথে যুক্ত করে। মনে করো কেউ একটা রাউটার ইউজ করলো, সেই রাউটারটা দিয়ে সে ওয়াইফাই নেটওয়ার্কে ইথারনেট নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারে না, আবার একটা ল্যান নেটওয়ার্কে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সাথে কানেক্টেড করতে পারে না। এই ধরনের যে নেটওয়ার্ক গুলা তাদের মধ্যে যে রাউটারটা কানেকশন করছে তাকে বলা হয় মাল্টি প্রোটোকল রাউটার। এখন যেহেতু ও দুইটা ভিন্ন ধরনের নেটওয়ার্কের মাঝখানে বসে আছে, তাকে এখানে একটা অনুবাদকের বা ট্রান্সলেটরের কাজ করতে হবে। দ্যাট মিনস ও এক প্রোটোকলের একটা মেসেজ নিয়ে যেহেতু আরেক প্রোটোকলের একটা নেটওয়ার্কে পাঠাবে, তাহলে মাঝখানে ওকে কি করতে হবে? এই প্রোটোকলের ট্রান্সলেশনের কাজটা করতে হবে। অথবা এটা উপরের লেয়ারের কাছে দিয়ে দিতে হবে, এই ট্রান্সলেশনটা উপরের লেয়ারে গিয়ে হবে। তো এই প্যাকেট ট্রান্সলেশনের কাজটা গেটওয়ে দিয়েও হতে পারে। এখন কোন প্রোটোকলের উপরে বেস করে এই কাজগুলো হয়, কোন প্রোটোকলের কারণে এই ইন্টারনেটওয়ার্কিং জিনিসটা কাজ করছে? বেশ কিছু প্রোটোকল প্রপোজ করা হয়েছিল, তার মধ্যে যেটা কমার্শিয়ালি সাকসেসফুল আর যেটা আমরা এখন ইউজ করি সেটা হচ্ছে কি টিসিপি আইপি ইন্টারনেট প্রোটোকল। এই টিসিপি আইপি প্রোটোকলটা হচ্ছে যখন গ্লোবাল ইন্টারনেট তৈরি হচ্ছিল ঠিক সে সময়ই তৈরি হয়েছিল পৃথিবীর সব মানুষকে কানেক্ট করার একটা মোটো নিয়ে।
আর যে রিসার্চাররা টিসিপি আইপি প্রোটোকলটা প্রপোজ করেছিলেন উনারাই ইন্টারনেট আর্কিটেকচারটার পিছনে কাজ করেছিলেন। তোমাদের মনে আছে আমরা টিসিপি আইপি প্রোটোকলের লেয়ার গুলা দেখেছিলাম? ওএসআই মডেল ছিল 7 লেয়ারের, তারপর টিসিপি আইপি মডেল ছিল 5 লেয়ারের, মনে আসে? উম, ওএসআই আসলে মডেলে ছিল একদম নিচে ছিল ফিজিক্যাল লেয়ার, তারপরে ছিল ডেটা লিঙ্ক লেয়ার, সেকেন্ড লেয়ার, তারপরে থার্ড লেয়ার ছিল কি নেটওয়ার্ক লেয়ার, তারপর ফোর্থ লেয়ার ছিল ট্রান্সপোর্ট লেয়ার, তারপর সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন। তো এখন আমরা টিসিপি আইপি যে একটা লেয়ার করেছিলাম, 5 লেয়ারের নেটওয়ার্ক আর্কিটেকচার, সেটা একটু রিভিউ করি। তো এখানে লেয়ার 1 হচ্ছে ফিজিক্যাল লেয়ার, লেয়ার 2 হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার, লেয়ার 3 ইন্টারনেট লেয়ার, লেয়ার 4 ট্রান্সপোর্ট, আর লেয়ার 5 হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। তো আমরা দুইটা মডেল তখন যখন করছিলাম, এটার পিছনে কারণ বলেছিলাম কি, বুঝার জন্য কোন লেয়ার, কোন নেটওয়ার্ক মডেলটা ভালো। কারো মনে আছে বুঝার জন্য কোনটা ভালো বলেছিলাম? আচ্ছা, মনে না থাকলে আমি বলে দিই, বুঝার জন্য ভালো বলেছিলাম ওএসআই মডেলটাকে, কিন্তু প্রোটোকলের দিক দিয়ে বুঝার জন্য ভালো হচ্ছে টিসিপি আইপিটা। অ্যাকচুয়ালি তো ইন্টারনেটের মধ্যে এরকম কোনো লেয়ার নাই, তবে আমরা ইন্টারনেটের কাজগুলো বোঝার জন্য ওএসআই মডেলটা বেশি প্রেফার করি, যার কারণে এই গত ক্লাস পর্যন্ত আমরা ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার, তারপর নেটওয়ার্ক লেয়ার এদেরকে রেফার করে পড়ে এসেছি। কিন্তু যখন আমরা প্রোটোকল বুঝার দিকে যাব বা প্রোটোকল নিয়ে কাজ করতে হবে, তখন আমরা দেখবো যে ওএসআই এর যে প্রোটোকল গুলো তার চাইতে টিসিপি আইপি প্রোটোকল গুলোই বেশি সুবিধাজনক, যার কারণে বর্তমান ইন্টারনেট ব্যবস্থা এই টিসিপি আইপি প্রোটোকল গুলোই মেনে চলে। এর মধ্যে আমাদের লেয়ার 3টা হচ্ছে আইপি বা ইন্টারনেট। এটা কি করে, এই যে আমরা কি ফরম্যাটে প্যাকেট পাঠাবো, কিভাবে প্যাকেট গুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ফরওয়ার্ড হবে, এভাবে একটা কম্পিউটার থেকে একটা রাউটার, সেই রাউটার থেকে আরেকটা রাউটার, ওই রাউটার থেকে আরেকটা রাউটার, এইভাবে বিশ্বের এক প্রান্ত থেকে ঘুরে ঘুরে আরেক প্রান্তে মেসেজটা কিভাবে ডেলিভারি হবে ফাইনাল ডেস্টিনেশন পর্যন্ত, এটা বোঝায় লেয়ার 3 বা আইপি। আর লেয়ার 4 হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। সেখানে কি আছে, সেখানে মেসেজ গুলো কিভাবে স্পেসিফাই করা হবে, তারপর এই ট্রান্সফারটা রিলায়েবল হচ্ছে কিনা, অর্থাৎ আমি যে মেসেজটা পাঠালাম সেই মেসেজটা অ্যাকচুয়ালি ট্রান্সফার হলো কিনা সেটা ইনশিওর করা হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা টিসিপি এর কাজ। যেমন এখানে দেখো সোর্স আর ম্যাম, ডেস্টিনেশন। সাউন্ডটা একটু কম আসতেছে মতো লাগতেছে। হ্যালো, সবার কাছে কি মনে হচ্ছে সাউন্ড কম আসছে? ম্যাম, এখন ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ যেগুলো বলেছি তোমরা শুনেছো ঠিক মতো? জি ম্যাম, হ্যাঁ ম্যাম। আচ্ছা। আচ্ছা, তো দেখো এখানে সোর্স থেকে নেটওয়ার্ক হয়ে ডেস্টিনেশনের কাছে আমি প্যাকেট পাঠাবো। এখন দেখো মাঝখানে কত কিছু আছে। সোর্সটা একটা রাউটারের সাথে যুক্ত 802.11 প্রোটোকল ইউজ করে। 802.11 দ্যাট মিনস সোর্স কম্পিউটারটা কিসের মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত? এটা কি ওয়াইফাই কানেকশন, নাকি ইথারনেট কানেকশন, নাকি কোনটা বলো তো? ওয়াইফাই ম্যাম। তাহলে ওয়াইফাই। সোর্স কম্পিউটার একটা ওয়াইফাই কানেকশনের মাধ্যমে রাউটারের সাথে যুক্ত। আচ্ছা, তারপর ডেস্টিনেশনটা দেখো কিসের মাধ্যমে যুক্ত? রাউটার আরেকটার সাথে ইথারনেটের মাধ্যমে যুক্ত। দ্যাট মিনস ও ইউজ করতে কি 802.3। এখন এই রাউটার সেই রাউটারের সাথে আবার কিসের মাধ্যমে যুক্ত? একটা মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং এর মাধ্যমে যুক্ত, একটা ভার্চুয়াল সার্কিটের মাধ্যমে যুক্ত। এখন এর প্যাকেট ফরম্যাট আর ওর প্যাকেট ফরম্যাট অবশ্যই কি হবে না, সেম হবে না, কারণ একজন ইউজ করছে কি 802.11 আর একজনেরটা কি 802.3। তো তার মানে কি মাঝখানে এখানে অবশ্যই কি করতে হবে, এক ধরনের ট্রান্সলেশনের কাজ করতে হবে। তো এখন দেখো ডেটাটা আসবে কার কাছ থেকে? ট্রান্সপোর্ট লেয়ারের কাছ থেকে ডেটাটা
পেলো। তারপর দেখো, সেই ফিজিক্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো ডেটাটা যেতে হবে। তো এই ফিজিক্যাল নেটওয়ার্কের মাধ্যমে ডেটা যাওয়ার জন্য মাঝখানে এক ধরনের ট্রান্সলেশনের কাজ করতে হচ্ছে। সেই ট্রান্সলেশনের কাজটা করবে কে? সেই ট্রান্সলেশনের কাজটা করবে এই রাউটারটা। এখানে আমরা কয়েকটা টার্মের সাথে একটু পরিচিত হওয়া দরকার। সেই টার্মগুলো কি? প্রথমটা হচ্ছে হোস্ট কম্পিউটার। এই যে আমরা আগের যে ফিগারটা দেখেছি, এখানে দেখো সোর্স রাউটারের সাথে যুক্ত, তারপরে আবার ডেস্টিনেশনও রাউটারের সাথে যুক্ত। যেই কম্পিউটারটা কোনো একটা ইন্টারনেট ব্যবস্থার সাথে যুক্ত, তাকে বলা হচ্ছে হোস্ট কম্পিউটার। সেই হোস্ট কম্পিউটারটা, আমি এখন যেই সেলফোন থেকে ক্লাস নিচ্ছি, এটাও এখানে কি একটা হোস্ট। তারপর তোমাদের কেউ যদি এখন মনে করো পিসি থেকে যুক্ত আছো, তাহলে তোমারটাও একটা হোস্ট। আবার এই যে নেসায় যে বড় বড় সুপার কম্পিউটার গুলো আছে নাসাতে, সেগুলোও কি এক একটা হোস্ট কম্পিউটার। তো হোস্টের মধ্যে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের হতে পারে। যেই ডিভাইসটি ইন্টারনেটের সাথে যুক্ত, সেই কি, সেই হচ্ছে একটা হোস্ট। ম্যাম, এখন আগের ফ্লাইটটার নিচের ছবিটা বুঝিনি। এখানে হচ্ছে এই সেকেন্ড ছবিটা। জি ম্যাম। আচ্ছা, এখানে দেখো প্রথমে 802.11, এটা কি? একটা ওয়াইফাই নেটওয়ার্ক। তো সেই ওয়াইফাই নেটওয়ার্ক এর মাধ্যমে সোর্স কম্পিউটার ডেটাটা কার কাছে দিচ্ছে? রাউটারের কাছে দিচ্ছে। তো এখন দেখো, ওর যে, ধরো ডেটাটা আসছে ট্রান্সপোর্ট লেয়ার থেকে, তো সেই ট্রান্সপোর্ট লেয়ার থেকে ও ফিজিক্যাল মিডিয়ামের মাধ্যমে আবার রাউটারের কাছে যাবে না? মানে ট্রান্সমিশন যেটা হয় সেটা কিসের মাধ্যমে হয়? ফিজিক্যাল মিডিয়ামের মাধ্যমে হয়, বা একদম লোয়ার মোস্ট যে লেয়ার আছে ফিজিক্যাল লেয়ার, তার মাধ্যমে হয় না? যেটা কিনা র ইলেকট্রিক বিট বা সিগন্যাল নিয়ে কাজ করে। বুঝতে পারছো? আচ্ছা, ট্রান্সপোর্ট লেয়ার থেকে ডেটাটা আসবে, আমরা কি জানি? হাই লেয়ার থেকে তুমি ইন্টারাকশন করছো কোন লেয়ারের সাথে? অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট, ইন্টারনেট, নেটওয়ার্ক, নাকি ফিজিক্যাল? কোনটার সাথে তোমার সরাসরি ইন্টারাকশন আছে? অ্যাপ্লিকেশন ম্যাম। তোমারটার সাথে কানেক্ট, সরাসরি ইন্টারাকশন হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের। এখন ধরো আমি একটা ডেটা পাঠাবো, এখন ডেটাটা আমি কি সরাসরি অ্যাপ্লিকেশন লেয়ার থেকে পাঠাবো, নাকি আমার হচ্ছে কি অ্যাপ্লিকেশন থেকে ট্রান্সপোর্ট, তারপর ইন্টারনেট, তারপর নেটওয়ার্ক ইন্টারফেস, তারপর ফিজিক্যাল, এভাবে হয়ে লোয়ার লেয়ারের মাধ্যমে ডেটাটা যেতে হবে? স্টেপ বাই স্টেপ ম্যাম। লোয়ার লেয়ারের কাছে আমাকে যেতে হবে। তাহলে ধরো এখানে তোমার ডাটাটা উপর থেকে আসবে, উপর থেকে এসে লোয়ার গুলোর মধ্য দিয়ে ট্রান্সপোর্ট হবে। এখন বুঝতে পারছো? জি ম্যাম। তারপর এটা ট্রান্সফার হয়ে গেল কার কাছে? রাউটারের কাছে। এখন এই রাউটারটা, এটা কি সিঙ্গেল প্রোটোকল নাকি মাল্টি প্রোটোকল রাউটার বলো তো? এই রাউটারটা মাল্টি প্রোটোকল আছে ম্যাম। মাল্টিপল প্রোটোকল। কেন বলো তো? এটার একদিকে আছে কে? 802.11। এই 802.11 কে ও কার সাথে যুক্ত করছে? একটা মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং এর সাথে, অর্থাৎ একটা ভার্চুয়াল সার্কিটের সাথে। তো দেখো এখানে এই রাউটারের কাছ থেকে প্যাকেট আসলো কি ফরম্যাটে? 802.11 এর ফরম্যাটে আসলো না প্যাকেটটা? তারপর সেটাকে ও আবার কি করলো? ট্রান্সলেট করে দিল কিসের মাধ্যমে? এই যে আইপির মাধ্যমে। আইপিটা কি? এটা হচ্ছে আমাদের ইন্টার নেটওয়ার্কিং এর জন্য আমরা যে প্রোটোকলটা ইউজ করি, সেটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল বা আইপি। এই যে সে কি বলে, ফরম্যাট অফ প্যাকেট সেন্ট অ্যাক্রস দি ইন্টারনেট as well as the mechanism used to forward packets from a computer through one or more routers.
দ্যাট মিনস আমরা যে বললাম ট্রান্সলেশনের কাজ করতে হবে, এই ট্রান্সলেশনের কাজটা কে করছে? ট্রান্সলেশনের কাজটা কার নিয়ম অনুযায়ী হবে? সেটা হচ্ছে এই আইপি যা স্পেসিফাই করে দিবে সেই অনুযায়ী এই ট্রান্সলেশনের কাজটা হবে। তো এখন ও পেলো, তাহলে ও ট্রান্সলেশনটা করছে কার মাধ্যমে? আইপির মাধ্যমে। আইপির মাধ্যমে ও 802.11 ফরম্যাটের একটা প্যাকেটকে কোন ফরম্যাটে নিয়ে আসলো? এই এমপিএলএস, এই ভার্চুয়াল সার্কিটের ফরম্যাটে। তারপর সেই রাউটার যুক্ত আছে আবার এই রাউটারের সাথে। এই রাউটারটা বলতো মাল্টি প্রোটোকল রাউটার নাকি সিঙ্গেল প্রোটোকল রাউটার? মাল্টি প্যাকেটটা প্রোটোকল। এটাও মাল্টিপল। মাল্টি প্রোটোকল। তাহলে ওকে কি করতে হবে? এই ভার্চুয়াল সার্কিটের যে প্যাকেটটা সেটাকে কনভার্ট করতে হবে কিসে? ইথারনেট প্রোটোকলের সাথে কাজ করতে পারে এরকম একটা সুইটেবল ফরম্যাটে ওকে ট্রান্সলেট করতে হবে না? তো জি সেই ম্যাম। ট্রান্সলেশনটা ও করবে কার মাধ্যমে বলো? আইপির মাধ্যমে। তারপর আইপির মাধ্যমে ও এটাকে কোন ধরনের ফরম্যাটে নিয়ে আসবে? ইথারনেটের সাথে সুইটেবল এমন একটা ফরম্যাটে নিয়ে এসে কাকে দিবে? ডেস্টিনেশনের কম্পিউটারকে দিবে। সেটা ও কিভাবে করবে? এটাকে আইপির মাধ্যমে এমপিএলএস ফরম্যাট থেকে ইথারনেটের ফরম্যাটে নিয়ে আসবে। তারপর সেটা আবার কি হবে? ফিজিক্যাল লেয়ারের মধ্য দিয়ে যাবে তার উপরের লেয়ারের কাছে, তারপর যাবে তার উপরের লেয়ারের কাছে। এইভাবে ট্রান্সপোর্ট লেয়ার থেকে শুরু করে মানে সোর্সের ট্রান্সপোর্ট লেয়ার থেকে ডেটাটা যাবে আলটিমেটলি ডেস্টিনেশনের ট্রান্সপোর্ট লেয়ারের কাছে। তো এখন ট্রান্সপোর্ট লেয়ারের সাথে তো আমাদের সরাসরি ইন্টারাকশন নাই, আমাদের সরাসরি ইন্টারাকশন হচ্ছে কার সাথে? ট্রান্সপোর্টের application layer. উপরে যে আছে ওই অ্যাপ্লিকেশন দেন। অ্যাপ্লিকেশন লেয়ারের সাথে। এখন কি বুঝতে পেরেছো কাহিনীটা কি হচ্ছে? এখনো বোঝা যায় নাই? বুঝতে পারছি ম্যাম। ম্যাম হ্যাঁ, বসছি। জি ম্যাম, বুঝতে পারছি। যে বুঝতে পারছিল না তাকে জিজ্ঞেস করছি, ওর কি ক্লিয়ার হয়েছে এখন? জি। জি ম্যাম। আচ্ছা, তো এখন এই মাঝখানে যে একটা রাউটার কাজ করলো, এই রাউটার আর হোস্ট দুইজন কি আছে? মাঝখানে দুইটা রাউটার আর এইদিকে দুইটা হোস্ট। তো এই যে পুরো সিস্টেম যেটা আমরা ডেসক্রাইব করলাম, এই পুরো সিস্টেমটা কাজ করার জন্য সোর্স আর ডেস্টিনেশন এই দুইজনকে যেমন টিসিপি আইপি প্রোটোকল ওদের ইনস্টল থাকতে হবে, একই সাথে মাঝখানে যে রাউটার গুলো কাজ করবে সেগুলোর কাছেও কি থাকতে হবে? এই টিসিপি আইপি প্রোটোকলটা ইনস্টল থাকতে হবে। যদি হোস্টের কাছে বা রাউটারের কাছে এই টিসিপি আইপি প্রোটোকল সফটওয়্যারটা ইনস্টলড না থাকে, তারা যদি এই সফটওয়্যারটা সাপোর্ট না করে, তাহলে কি হবে না? এই যে আমাদের যে ট্রান্সলেশন সিস্টেম, যে 802.11 থেকে এমপিএলএস ফরম্যাটে গেল, এমপিএলএস ফরম্যাট থেকে আবার ইথারনেট ফরম্যাটে আসলো, আবার সেখান থেকে ডেস্টিনেশনের কাছে গেল, এই হোল ট্রান্সলেশনের জিনিসটা কাজ করবে না যদি না হোস্ট এবং প্রত্যেকটা রাউটারের মধ্যে এই টিসিপি আইপি প্রোটোকল সফটওয়্যারটা থাকে। এখন এই যে টিসিপি আইপি প্রোটোকল সফটওয়্যার, এখানে রাউটার গুলোর কাছে সব লেয়ারের প্রোটোকল থাকার দরকার নেই। যেমন ধরো এখানে কি আছে? অনেকগুলো লেয়ার আছে, অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার, নেটওয়ার্ক ইন্টারফেস, ফিজিক্যাল, অনেকগুলো লেয়ার আছে। তো এখন ধরো রাউটারটার কাছে অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল ইনস্টল করে রাখার দরকার আছে রাউটারের মধ্যে? না ম্যাম। কারণ ওর কাছে তো এই হায়ার লেয়ার নিয়ে না। ওকে, ওর কাছে আমাকে শুধুমাত্র কোন প্রোটোকল গুলো সেখানে থাকতে হবে? এই রাউটার গুলো যে যে কাজটা করবে শুধুমাত্র সেই লেয়ারের সাথে রিলেটেড যে প্রোটোকল গুলো সেগুলো থাকতে হবে। কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকলটা বলতো কার কাছে ইনস্টল থাকতে হবে? ম্যাম হোস্ট সোর্স হয়ে গেছে। হোস্টের কাছে থাকতে হবে, রাইট? এখন এই যে আমরা একটা ভার্চুয়াল ইন্টারনেট তৈরি করছি যেটা কিনা সিমিলি একটা সিঙ্গেল কানেকশন, আমাদের কাছে কিন্তু দেখে কখনো মনে হয় না যে আমরা ভিন্ন প্রোটোকলের একটা নেটওয়ার্কের সাথে যুক্ত হচ্ছি বা ইন্টারাক্ট করছি, কারণ আমাদের কাছে ভার্চুয়ালি ইন্টারনেট একটাই।
তো সেই ভার্চুয়াল ইন্টারনেটের একটা কমন অ্যাড্রেসিং স্কিম দরকার। সেই অ্যাড্রেসিং স্কিমটা হচ্ছে কি, আমরা সবাই জানি ইন্টারনেট প্রোটোকল, বা আমরা সংক্ষেপে যেটাকে বলি আইপি। আর এই ইন্টারনেট প্রোটোকলে আমরা যে অ্যাড্রেস গুলো পাই সেগুলো হচ্ছে আইপি অ্যাড্রেস। তো এই আইপি অ্যাড্রেসটা আমরা আমাদের কম্পিউটারে দেখতে পারি, তারপরে আমাদের যে মোবাইল গুলো আছে সেখানে আমরা দেখতে পারি। তো তোমরা দেখবে দুইটা আইপি অ্যাড্রেস দেখায়, একটা হচ্ছে IPv4 অ্যাড্রেস আর একটা হচ্ছে IPv6 অ্যাড্রেস। কেউ কি খেয়াল করেছো তোমার কম্পিউটারে যখন তুমি আইপি অ্যাড্রেসটা দেখতে যাও তখন তোমাকে দুইটা অ্যাড্রেস দেখায়, একটা IPv4 অ্যাড্রেস আর একটা IPv6 অ্যাড্রেস? কেউ দেখেছো কি? জি ম্যাম। তাহলে এখানে তোমাকে দুইটা অ্যাড্রেস দেওয়ার কারণ কি? একটা হচ্ছে আমাদের বর্তমান ইন্টারনেট ব্যবস্থা, এটা IPv4 এর উপরে বেস করে তৈরি হয়েছে, কিন্তু আমাদের ইন্টেনশন কি, সামনে আমরা IPv6 এ আপগ্রেড করব। তো ওদের কাছে 32 বিট অ্যাড্রেস যেমন সাপোর্ট করতে হবে, সেই রকম 128 বিটের যে IPv6 অ্যাড্রেস সেটাও সাপোর্ট করতে হবে। এখন এই আইপি অ্যাড্রেসটা কি, যখন তুমি একটা নেটওয়ার্কের সাথে যুক্ত হও তখন তোমাকে একটা ইউনিক অ্যাড্রেস প্রোভাইড করতে হয়। একই নেটওয়ার্কের সাথে যুক্ত একাধিক কম্পিউটারের আইপি অ্যাড্রেস কি হতে পারবে না, সেম হতে পারবে না। এখন এই যে আসে নেটওয়ার্ক, নেটওয়ার্কেরও একটা নিজস্ব অ্যাড্রেস আছে। আবার আরেকটা অ্যাড্রেস হচ্ছে সেই নেটওয়ার্কের সাথে যুক্ত থাকা একটা কম্পিউটারের। আমরা, তোমাদের মনে আছে আমরা ল্যাব ক্লাসে দেখেছিলাম সাফিক্স তারপরে প্রিফিক্স। একটা হচ্ছে কি আমার নামের শুরুর অংশ আর একটা হচ্ছে আমার নামের শেষের অংশ। তো এখন নেটওয়ার্কের অংশটা বুঝায় প্রিফিক্স দিয়ে, অর্থাৎ তুমি কোন নেটওয়ার্কের সাথে যুক্ত আছো। আর সাফিক্স বোঝায় সেই নেটওয়ার্কের সাথে যুক্ত থাকা কোন কম্পিউটারে তুমি আছো। এখন নেটওয়ার্ক নাম্বার গুলো কিভাবে অ্যাসাইন করা হয়? নেটওয়ার্ক অ্যাড্রেসটা গ্লোবালি অ্যাসাইন করা হয়, আর সাফিক্স যেগুলা সেগুলো আমরা নিজেদের মতো করে অ্যাসাইন করে নিতে পারি। তো আমরা একটু পুরান জিনিস একটু দেখি। IPv4 এর ক্লাস গুলা আমরা কি দেখেছিলাম? 5টা ক্লাস ছিল, ক্লাস A B C D E। তাদের কিছু স্পেসিফিক প্রিফিক্স ছিল আর সাফিক্স ছিল। আচ্ছা, বিট বেশি হলে ভ্যারিয়েশন বেশি পাবো নাকি বিট কম হলে ভ্যারিয়েশন বেশি পাবো? বিট বেশি হলে। বেশি। বি- বিট বেশি হলে ভ্যারিয়েশন বেশি পাবো। তাহলে বলো তো, এই যে এ ক্লাস এ তে প্রিফিক্স গুলো ছোট, সাফিক্স গুলো বড়। তারপরে সেই তুলনায় দেখো ক্লাস সি তে প্রিফিক্স গুলো বড়, সাফিক্স গুলো ছোট। এখন বলো তো, ক্লাস এ তে নেটওয়ার্ক আইডি বেশি নাকি ক্লাস সি তে নেটওয়ার্ক আইডি বেশি? ক্লাস সি প্রথম অংশ ম্যাম নেটওয়ার্ক, ক্লাস সি। ক্লাস সি তে নেটওয়ার্ক আইডি বেশি পাবো। আর হচ্ছে নেটওয়ার্কের সাথে যুক্ত থাকা কম্পিউটার অর্থাৎ হোস্ট, হোস্ট কোথায় বেশি পাবো বলো তো? এ তে বেশি পাবো নাকি ক্লাস সি এইটে ম্যাম। তে বেশি এতে পাবো? ম্যাম। তাহলে হোস্ট বেশি পাবো আমরা ক্লাস এ তে, আর নেটওয়ার্ক বেশি পাবো ক্লাস সি তে। আর ক্লাস ডি আর ই এগুলো তো আমরা বলেছিলাম এগুলো হচ্ছে স্পেশাল পারপোজ এর জন্য। তো এরকম আমাদের কি দেখি আমরা, এই 32 বিট বাইনারি নাম্বার দেখি নাকি এই ফরম্যাটটা দেখি যখন আমরা আইপি অ্যাড্রেস চেক করতে যাই? ডটেড ডেসিমেলে দেখি ম্যাম। এটা আমরা ডটেড ফরম্যাটটা কেন দেখি? এটা আমাদের হিউম্যান রিডেবল হওয়ার জন্য, আমাদের সুবিধার জন্য। কারণ নাইলে দেখো আমরা এই এতগুলো বাইনারি বিট নিয়ে কাজ করতে করতে, বা যখন তুমি কোনো একটা জায়গায় আইপি অ্যাড্রেস দিবে, একটা একটা ওয়ান একটা একটা জিরো ইনপুট করতে তোমার অনেক কষ্ট হবে। সেই তুলনায় আমরা এই ইকুইভ্যালেন্ট ডটেড ডেসিমাল ফরম্যাটটা ইউজ করি। এখানে প্রতিটা পোর্শন কয় বিটের বলো তো? এখানে বিট। কয়টা বিট? 8 বিটের ম্যাম। 1000, মানে এই প্রত্যেকটা পোর্শন হচ্ছে 8 বিটের করে। এটা 8 বিট, এটা 8 বিট, 8 বিট, 8 বিট, তাহলে চারাটা কয় বিট? 32 বিট। এখন এই অ্যাড্রেস গুলো, এটা কি আমরা আমাদের সুবিধা মতো দিয়ে দিতে পারি নাকি কারো কাছ থেকে আমাদেরকে নিতে হবে? কোনো না কোনো অথরিটি তো অবশ্যই থাকতে হবে। তো এই ইন্টারনেটের অ্যাড্রেস অ্যাসাইন করার যে অথরিটি সে হচ্ছে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস এন্ড নাম্বারস। ওরা কি করে, ওদের প্রত্যেকটা জিওগ্রাফিক রিজিয়নের জন্য একটা রেজিস্টার অ্যাসাইন করা হয়, যেমন নর্থ আমেরিকার জন্য একটা, তারপর ইউরোপের জন্য একটা,
তো এই রেজিস্টার গুলোতে কি করে, যে বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আছে, রেজিস্টার গুলো এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কাছে এই অ্যাড্রেস গুলো অ্যাসাইন করে। এটা একটা দুইটা অ্যাড্রেস না, মানে লার্জ ব্লকস অফ অ্যাড্রেস, যে এত থেকে এত রেঞ্জের অ্যাড্রেস এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে দিলাম, তারপরে আরো কিছু রেঞ্জ অফ অ্যাড্রেস আরেকটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে দিলাম। সেই বড় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আবার কি করে, ছোট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কাছে সেই ব্লক গুলাকে আবার ছোট ছোট অংশে ভাগ করে ওই রেঞ্জের আইপি গুলো সেগুলো ওদের কাছে বিক্রি করে। তারপর আমরা যারা সাধারণ সাবস্ক্রাইবার, তারা তার সাথে যুক্ত হই, সেই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে ওই সেট অফ আইপি গুলোর অ্যাক্সেস করতে পারি। তো এখন আমরা যে ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং গুলো দেখে এসেছি, যে ক্লাস এ বি সি ডি ই, এখন ইন্টারনেটটা তো দিন দিন এক্সপ্যান্ড হচ্ছে। তো দেখা গেছে যে যখন ইন্টারনেটটা দিন দিন এক্সপ্যান্ড হচ্ছে, তো এই IPv4 এর যে ক্লাসফুল অ্যাড্রেসিং গুলো, সেটা আস্তে আস্তে আউটডেটেড হয়ে যাচ্ছে, সেটা দিয়ে আমরা সবাইকে কি করতে পারছি না, সাপোর্ট করতে পারছি না। তো এই কারণে আমরা দুইটা নতুন মেকানিজমের দিকে মুভ করতে হয়েছে, একটা হচ্ছে সাবনেট অ্যাড্রেসিং আর একটা হচ্ছে ক্লাসলেস অ্যাড্রেসিং। সাবনেট অ্যাড্রেসিংটা কি ছিল, কারো কি মনে আছে কি করছিলাম আমরা সাবনেটিং দিয়ে? মনে করো আমার কাছে নেটওয়ার্ক আইডি আছে একটা, কিন্তু আমার দরকার নেটওয়ার্ক দুইটা। আমার হোস্ট কম হলে চলবে, কিন্তু আমার নেটওয়ার্ককে ভাগ করতে হবে। তা আমি, ধরো আমার একটা কোম্পানি আছে, আমি একটা ব্লক অফ অ্যাড্রেস পেলাম, কিন্তু এখন আমাকে কি করতে হচ্ছে, অ্যাকাউন্ট সেকশনের জন্য একটা নেটওয়ার্ক, তারপর প্রোডাকশন সেকশনের জন্য আরেকটা নেটওয়ার্ক, দুইটা নেটওয়ার্কে ভাগ করতে হবে। একটা একটা নেটওয়ার্ককে এরকম দুইটা নেটওয়ার্ক বা একাধিক নেটওয়ার্ককে ভাগ করার যে ওয়েটা, সেটা ছিল সাবনেটিং। সেই সাবনেটিং এর মতোই আরেকটা ওয়ে হচ্ছে ক্লাসলেস অ্যাড্রেসিং। ক্লাসলেস অ্যাড্রেসিং এ হচ্ছে কোনো একটা নেটওয়ার্কের মধ্যে তুমি এরকম, আগে আমরা যা দেখে এসেছি এ বি সি এরকম ক্লাস আমরা ভাগ করব না। তো এটাকে বলা হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং, বা সংক্ষেপে CIDR। CIDR এ যা করা হয়, যে এখানে তোমাদের কি মনে আছে, একটা ছিল আমাদের অ্যাড্রেস মাস্ক, বা আরেকটা ছিল আমাদের আইপি অ্যাড্রেস। আমাদের আইপি অ্যাড্রেস দেওয়ার সময় সাবনেট মাস্ক বলে একটা জিনিস কি কখনো কারো চোখে পড়েছে? জি ম্যাম। এই সাবনেট মাস্ক দিয়ে কি করে, মনে আছে কারো? আচ্ছা, এই যে ধরো এখানে নিচে একটা অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি, 128.128.255.0, আরেকটা অ্যাড্রেস দেখতে পাচ্ছি 128.10.2.3। এখন এখানে আমার কোন অংশটা নেটওয়ার্কের আর কোন অংশটা হোস্টের, অর্থাৎ কোনটা প্রিফিক্স আর কোনটা সাফিক্স, সেটা আমরা কি দিয়ে বুঝবো? ক্লাস দিয়ে। এটা কোন ক্লাস? এখন এটা আমরা আগে ক্লাস দিয়ে বুঝতাম, এখন ক্লাসের মধ্যেও আবার কি করতে হতো আমাদেরকে, কতটুকু অংশ আমাদের নেটওয়ার্ক আইডি বোঝাচ্ছে আর কতটুকু অংশ হোস্ট আইডি বোঝাচ্ছে, তার জন্য আমরা সাবনেট মাস্কটা ইউজ করতাম। তোমাদের মনে আছে এই যে 255.0.0.0, এটা যদি হয় কোন একটা সাবনেট মাস্ক, তাহলে সেটা কোন ক্লাসের আইপি? এ ক্লাস এ। এ তারপর প্রথম দুইটা যদি 255 হয়, তাহলে সেটা কি হতো? বি তো এইরকম, এটা ছিল কোথায়, ক্লাস ফুল আইপি অ্যাড্রেসিং এর ক্ষেত্রে। তো এখন আমরা কোন দিকে চলে আসছি, আমরা এখন চলে আসছি ক্লাস লেস অ্যাড্রেসিং এর দিক দিয়ে। তো এখন 255 থাকা মানে কি, ওখানে আটটা বিটের, আটটাই কি ওয়ান না জিরো? 1 ম্যাম। ওখানে আটটা বিটের প্রত্যেকটাই ওয়ান। এখন যখন আমরা ক্লাসলেস অ্যাড্রেসিং এর দিকে চলে যাব, তখন আমি সেটা কিভাবে বুঝাবো? এখন যেহেতু আলাদা আলাদা ক্লাস নাই, এখানে আমরা কি করি, ধরো কাউকে নেটওয়ার্ক এর একটা ব্লক অফ অ্যাড্রেস আমি অ্যাসাইন করলাম 192.5.48.16
69, এটা হচ্ছে কি আমার নেটওয়ার্কের অ্যাড্রেস। এখন সেখানে সাবনেট মাস্ক অর্থাৎ কয়টা বিট এখানে ওয়ান, বা এটা হচ্ছে আমার ব্লক অফ আইপি, আমার কাছে যা অ্যাভেলেবল 192.5.48.69, এটা হচ্ছে আমার কাছে কি পরিমাণ আইপি অ্যাড্রেসের ব্লক আমার কাছে আছে। কিন্তু এই আইপি অ্যাড্রেসের মধ্যে কতটুকু অংশ নেটওয়ার্ক আইডি সেটা বোঝার জন্য কি করা হয়, অবলিক দিয়ে একটা নাম্বার লেখা হয়েছে, অবলিক 26। দ্যাট মিনস এই যে অ্যাড্রেসটা, এটাকে আমি বাইনারিতে কনভার্ট করতে পারবো না। সেই বাইনারিতে কনভার্ট করার পরে প্রথম 26 যে বিট সেগুলা হচ্ছে কি ওয়ান, অর্থাৎ এই যে ডিজিটটা যেটা কিনা এই জেনারেল ফরম্যাটের পরে দেওয়া হচ্ছে, সেই ডিজিটটা হচ্ছে নাম্বার অফ ওয়ান বিট ইন দা মাস্ক। যেটা আরেকটা এক্সাম্পল দিলে তোমরা ভালো করে বুঝবে। যেমন ধরো কোন একজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, সে কার কাছ থেকে আইপি অ্যাড্রেস কিনবে, সে কিনবে একটা স্মল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইপি অ্যাড্রেস কিনে নিবে একটা মেজর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে। সেই মেজর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আবার কার কাছ থেকে পেয়েছে, সে পেয়েছে ICANN এর রেজিস্ট্রার থেকে। তো ধরো তাকে কোন অ্যাড্রেস ব্লকটা দেওয়া হলো, 128.211.0.0, এই অ্যাড্রেস ব্লকটা সে কিনে নিল। এই অ্যাড্রেস ব্লকের মধ্যে আমরা কি দিলাম, অবলিক দিয়ে 16 দিয়ে দিলাম। তার মানে কি, এর প্রথম কয়টা বিট ওয়ান, বাম দিক থেকে শুরু করে প্রথম 16টা বিট ওয়ান। আর Submit one. যতটুকু one, সেটা দিয়ে আমি বুঝবো কি ওইটুকু অংশ হচ্ছে নেটওয়ার্কের অ্যাড্রেস। যেমন ধরো ওর দুইজন কাস্টমার আছে, এখন একজনের দরকার 12টা আইপি অ্যাড্রেস আর আরেকজনের দরকার 9টা আইপি অ্যাড্রেস। প্রত্যেকেই গেল এই কার কাছে, এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে। তাহলে সে কি করবে, একজনকে তার ব্লক কতটুকু, 128.211.0.0, এই পুরো ব্লকটা তার কাছে আছে। তাহলে সে একজনকে কি দিল, 128.211.0.16, তার মধ্যে আবার সে কি করে দিল, 28 বিট ওকে দিল নেটওয়ার্ক অ্যাড্রেস। আর আরেকজন কাস্টমারকে কি দিল, 128.211.0.32, এই ব্লকটা আরেকটা কাস্টমারকে দিল। তার মধ্যে আবার কি 28 বিট হচ্ছে 20 it হচ্ছে 1. ওয়ান, অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে তোমরা আরেকটু এই জিনিসটা নিজেরা দেখবে, ক্লাসলেস অ্যাড্রেসিং আর সিআইডিআর তোমরা যে ল্যাবে সাবমিটিং করেছো এটা তার সাথে রিলেটেড একটা পোর্শন। তো আমরা এখানে কয়েকটা স্পেশাল IPv4 অ্যাড্রেস দেখছি। যদি কোনো একটা আইপি অ্যাড্রেসে দেখো প্রিফিক্সেও সব কিছু জিরো, সাফিক্সেও সব কিছু জিরো, তাহলে এটা কার অ্যাড্রেস? এটা হচ্ছে তুমি ওই মুহূর্তে যেই কম্পিউটারে বসে আছো সেই কম্পিউটারের অ্যাড্রেস। মানে আমার কম্পিউটারে যদি আমি প্রিফিক্স সাফিক্স সবগুলা জিরো দিই তাহলে সেটা আমার কম্পিউটারকে বুঝাবে। তোমার কম্পিউটারে তুমি যদি প্রিফিক্স সাফিক্স সবগুলা জিরো দাও তাহলে এটা তোমার কম্পিউটারকে বুঝাবে। এটা কখন ইউজ হয়, এটা বুটস্ট্র্যাপে ইউজ হয়, বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন যখন তুমি ডেভেলপ করছো তখন এটা ইউজ করা হয়। তারপর সব নেটওয়ার্ক আইডি আছে কিন্তু সাফিক্সে সবকিছু জিরো, এটা দিয়ে বুঝাবে এটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস। যদি দেখো সাফিক্স সব জিরো তাহলে সেটা নেটওয়ার্ক অ্যাড্রেস। তারপরে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে, এরপর সাফিক্সে সবগুলা ওয়ান, সবগুলা ওয়ান থাকা মানে এই নেটওয়ার্কে থাকা যতগুলা কম্পিউটার আছে তাদের সবার কাছে আমি যদি কোনো কিছু ব্রডকাস্ট ইউজ করতে চাই, ব্রডকাস্ট করতে চাই কোনো একটা মেসেজ, তখন আমাকে কি দিতে হবে, সাফিক্সে সবগুলো ওয়ান দিয়ে দিতে হবে। তাহলে ওই মেসেজটা ওই নেটওয়ার্কের মধ্যে ব্রডকাস্ট হবে, ওই নেটওয়ার্কে যুক্ত থাকা যতগুলো কম্পিউটার আছে সবার কাছে ওই মেসেজটা যাবে। আর যদি কি হয়, কোনো একটা লোকাল নেটওয়ার্কে সব প্রিফিক্স ওয়ান সাফিক্স ওয়ান যদি হয় তাহলে সেটা হচ্ছে লিমিটেড ব্রডকাস্ট। এটা শুধুমাত্র ওই লোকাল বা ওই জায়গার নেটওয়ার্কের মধ্যে ব্রডকাস্ট হবে। আর প্রিফিক্স ধরো তুমি 127/8, আর সাফিক্সে যাই দাও না কেন সেটা হচ্ছে লুপব্যাক অ্যাড্রেস। লুপব্যাক অ্যাড্রেসটাও হচ্ছে তোমার নিজের বা হোস্টের অ্যাড্রেস, যেটা কোথায় যখন আমরা টেস্টিং করব তখন এটা ইউজ হবে। আমরা ল্যাবে দেখবে যখন আমরা কোনো একটা
রাউটার বা সুইচকে কনফিগার করব, সেই কনফিগারেশন গুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা বা অনেক কিছু চেক করার জন্য আমরা এই লুপ ব্যাক অ্যাড্রেস গুলো ইউজ করব। এখানে আরেকটা জিনিস খেয়াল করা দরকার, সেটা হচ্ছে আমরা যে এই আইপি, এতক্ষণ পর্যন্ত আমরা বলে এসেছি কি প্রতিটা কম্পিউটারের একটা আইপি অ্যাড্রেস আছে, প্রতিটা কম্পিউটারের একটা আইপি অ্যাড্রেস আছে, কিন্তু আরেকটু অ্যাকিউরেটলি যদি আমরা বলতে চাই, এটা কিন্তু ঠিক সেই কম্পিউটারের আইপি অ্যাড্রেস না, বরং প্রতিটা কম্পিউটার আর একটা নেটওয়ার্কের মধ্যে যে কানেকশন, সেই কানেকশনের আইপি অ্যাড্রেস। মনে করো আমার কাছে একটা আইপি অ্যাড্রেস আছে, এখন আমি ওই কানেকশনটা একটা কম্পিউটার থেকে খুলে নিয়ে আরেকটা কম্পিউটারে যদি দিই, তাহলে কি হবে? ওই আইপি অ্যাড্রেসটা নতুন কম্পিউটারের কাছে চলে আসবে না? হুম, তাহলে এখানে স্পেসিফিক আমরা ওই ডিভাইসটাকে বোঝাচ্ছি না, বরং ওই কানেকশনটাকে বোঝাচ্ছি। যেমন তোমার বাসায় একটা ইথারনেটের লাইন আছে, সেই ইথারনেটের লাইনটা তুমি একটা ডিভাইস থেকে খুলে আরেকটা ডিভাইসে যখন কানেকশন দিবে, দেখবে এই আইপি হুম, অ্যাড্রেসটা এখন সেই নতুন কম্পিউটারের কাছে চলে গিয়েছে। দ্যাট মিনস এই যে আমরা আইপি V4 অ্যাড্রেস গুলো অ্যাসাইন করছি, সেগুলো স্পেসিফিক আসলে কম্পিউটারকে অ্যাসাইন করছি না, প্রত্যেকটা কানেকশনকে অ্যাসাইন করছি। হুম, এখন রাউটার, রাউটারের কি অনেকগুলো নেটওয়ার্কের সাথে কানেকশন থাকতো না, নাকি একটা নেটওয়ার্কের সাথে কানেকশন? আমরা এখানে দেখেছিলাম না যে একটা রাউটার একাধিক নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকতে পারে? যেমন এটা দুইটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, এই রাউটারও দুইটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তো এইরকম যে রাউটার গুলো আছে যারা কিনা একাধিক নেটওয়ার্কের সাথে কানেক্টেড, তাদের কি হবে? প্রতিটা নেটওয়ার্কের জন্য একটা আলাদা IPv4 অ্যাড্রেস থাকবে। এটা কাদের ক্ষেত্রে? যেই কম্পিউটারের বা যেই রাউটারের একাধিক নেটওয়ার্কের সাথে কানেকশন আছে, তাদের কি থাকবে? একাধিক IPv4 অ্যাড্রেস থাকবে। যেমন দেখো, এই যে এই রাউটারটা সেই ইথারনেটের সাথেও যুক্ত, আবার এইদিকে একটা ওয়াইফাই নেটওয়ার্কের সাথেও যুক্ত, তাহলে তার কি থাকবে? দুইটা আলাদা আইপি অ্যাড্রেস আছে, একটা হচ্ছে এই ইথারনেটের সাথে কানেকশন, আর একটা হচ্ছে এই ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেকশন। সিমিলারলি এই সেকেন্ড রাউটারটা সে একদিকে ওয়াইফাই নেটওয়ার্কের সাথে যুক্ত, আরেকদিকে একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সাথে যুক্ত, তাহলে দুইটার কানেকশনের জন্য ওর দুইটা আলাদা আইপি অ্যাড্রেস থাকবে। কোনো একটা হোস্ট কম্পিউটার, তার যদি একাধিক নেটওয়ার্ক কানেকশন থাকে, তাহলে একে বলা হয় মাল্টি হোমড হোস্ট। মাল্টি হোমড হোস্ট কি করবে? তার একাধিক নেটওয়ার্কের সাথে কানেকশন থাকবে। একাধিক নেটওয়ার্কের সাথে কানেকশন থাকলে কি সুবিধা? একটা হচ্ছে রিলায়েবিলিটি বাড়ে, একটা নেটওয়ার্ক ফেল করলে ও অন্য আরেকটা নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে পারে। আরেকটা হচ্ছে ওর পারফরমেন্স বেটার হয়, যে একটা নেটওয়ার্ক যদি জ্যাম থাকে বা কোনো একটা নেটওয়ার্কের ট্রাফিক বেশি, ও তখন অন্য আরেকটা নেটওয়ার্ক যেটা কিনা কনজেস্টেড না, সেটা ইউজ করতে পারে। এখন IPv4 ছিল 32 বিটের, এখন 32 বিট দিয়েও আমরা কি করতে পারছি না, যত আমাদের ইন্টারনেটের পরিধিটা বাড়ছে, আমরা 32 বিট দিয়ে সবাইকে রিচ করা দিন দিন অসম্ভব হয়ে যাচ্ছে। তো আমরা কি করছি, আমাদেরকে IPv6 অর্থাৎ নেক্সট জেনারেশনের দিকে মুভ করতে হবে। এখন আমরা অলরেডি IPv6টা কেন ইউজ করছি না? কারণ এই যে পুরো ইন্টারনেট ব্যবস্থা পুরোটাই কিসের উপরে বেস করে তৈরি হয়েছে? এই TCP/IP প্রোটোকলের উপরে বেস করে তৈরি হয়েছে। এখন আইপিটা চেঞ্জ করা মানে তোমার পুরো ইন্টারনেটটাকেই চেঞ্জ করতে হবে। প্লাস মানুষ এখনো IPv4 থেকে IPv6 এর দিকে মুভ করতে এতটা ইন্টারেস্টেড না। তো এখনো পর্যন্ত আমরা IPv6 এ পুরোপুরি মুভ করতে পারি নাই। IPv6 অ্যাড্রেসিংটা কেমন? আমরা এতদিন বলে এসেছি যে 32 বিটের অ্যাড্রেস, এখন দেখো এটা হচ্ছে 128 বিটের অ্যাড্রেস। এখানে তিনটা অংশ আছে। আগে আমরা কি বলছিলাম যে আমাদের নেটওয়ার্ক প্রিফিক্স আছে, সাফিক্স আছে। এখানে আছে কয়টা অংশ? এখানে আছে তিনটা অংশ। তিনটা অংশের প্রথম অংশটা হচ্ছে গ্লোবাল প্রিফিক্স, পরের অংশটা হচ্ছে সাবনেট, তারপরের অংশটা হচ্ছে ইন্টারফেস। তো যেটা গ্লোবাল প্রিফিক্স আছে সেটা হচ্ছে গ্লোবালি ইউনিক একটা ভ্যালু, মানে এটা পুরো পৃথিবীতে শুধু একজনের কাছেই থাকবে এই ভ্যালুটা, যেটা কিনা ইন্টারনেটের রাউটিং এর জন্য ইউজ হবে।
এখন মনে করো এই গ্লোবাল প্রিফিক্সটা কোনো একটা অর্গানাইজেশন কিনে নিয়েছে। সেই অর্গানাইজেশন আবার কি করবে, তার আন্ডারে বিভিন্ন অফিসের মধ্যে এই ইন্টারনেট কানেকশন গুলো ওকে দিতে হবে না? বিভিন্ন অফিসে কানেকশন দেওয়ার জন্য অর্গানাইজেশনের ভিতরে ও সাবনেট তৈরি করবে। সেই সাবনেটের জন্য ও ইউজ করবে পরের অংশটা। আর সাবনেটের সাথে যুক্ত থাকা এক একটা কম্পিউটার বা এক একটা হোস্টকে আলাদা করে চেনার জন্য ইউজ হবে এই যে শেষের যে অংশটা, এই ইন্টারফেসটা। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে প্রতিটা কম্পিউটার বা প্রত্যেকটা একজন একজন করে সাবস্ক্রাইবার প্রত্যেকের জন্য যেই অংশটা আমাদের কাছে আছে, অর্থাৎ এই ইন্টারফেসটা হচ্ছে 64 বিটের। এটা ফিক্স। মানে তুমি আমি যদি IPv6 এর সাথে যুক্ত থাকি, তাহলে আমার আর তোমার ঠিকানা হবে 64 বিটের। এটা ফিক্স। কিন্তু এই যে শুরুর যে অংশটা, গ্লোবাল প্রিফিক্স আর সাবনেট, এটা একটু খেয়াল করো তো, এটা ফিক্সড কিনা। প্রথমটা বলছে কে বিট, পরের অংশটা হচ্ছে 64 - কে বিট। এখন বলো তো, এটা কি ফিক্স নাকি ফিক্স না? কে এর ভ্যালু কি 1 নাকি 2 নাকি 3 না 4, এটা কি কোথাও বলে দিয়েছে? ম্যাম এটা ভেরিয়েবল, এটা তো ফিক্স না, ভেরিয়েবল। Exact- এটা হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে IPv6 এ কি, এটা কিন্তু IPv4 এর যেমন কি ছিল, আমাদের সুবিধা মতো আমরা অ্যাসাইন করতে পারতাম। এখানে IPv6 এ হচ্ছে শুরুর দিকের অংশটা কে বিট, এটা ভ্যারিয়েবল। আবার সাবনেটের অংশটাও ভ্যারিয়েবল। তাহলে তোমার 128 বিটের মধ্যে 64 বিট যদি এদিকে চলে যায়, তাহলে বাকি থাকে আর কয় বিট? 64 বিট থাকে ম্যাম, দুইটার জন্য। তাহলে ওই দুইটার জন্য আমরা কি করতে পারি, এটা ভ্যারিয়েবল, আমাদের সুবিধা মতো এটা অ্যাসাইন করা যেতে পারে। এখন আমরা IPv4 এ বিভিন্ন ধরনের অ্যাড্রেসিং দেখেছিলাম, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট দেখেছিলাম। IPv6 এ দেখো জিনিসটা একটু অন্যরকম। ইউনিকাস্ট আছে, এটা কি করে, একটা সিঙ্গেল কম্পিউটারকে বোঝায় যে এই ডেটাগ্রামটা এই একটা অ্যাড্রেসেই যাবে। এরপর এই অ্যাড্রেসে যাওয়ার জন্য ও কোন পথ দিয়ে যাবে, শর্টেস্ট পাথ যেটা ও অ্যাভেলেবল পাবে, সেই শর্টেস্ট পাথ দিয়ে ওই ইউনিকাস্ট অ্যাড্রেসে যাবে। এরপরে আসে মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট এটাও আগের মতোই একটা গ্রুপ অফ কম্পিউটারের কাছে যাবে। এরপরে আসে এনিকাস্ট। এই এনিকাস্টটা কোথায় ছিল না, এটা IPv4 এ সেরকম ছিল না, কিন্তু এটা IPv6 এ আছে। এনিকাস্টে বোঝায়, ধরো একটা সেট অফ কম্পিউটার, মানে একাধিক কম্পিউটার একটা কমন প্রিফিক্স ইউজ করে। সেই কমন প্রিফিক্স ইউজ করে এরকম যে কোনো কম্পিউটারের কাছে ও এই মেসেজটা দিয়ে দিবে। তাহলে সেই যে কোনোটা সাধারণত কোনটা হয়, মনে করো তোমার সবথেকে কাছের যে আছে তার কাছে দিয়ে দিবে। এখন এটার সাথে এই এনিকাস্টের সাথে ইউনিকাস্টের ডিফারেন্সটা কি বলতো? ইউনিকাস্টে হচ্ছে আমরা অ্যাড্রেসটা বলে দিয়েছি যে এই কম্পিউটারের কাছে যেতে হবে, তাহলে ও এই অ্যাড্রেসে থাকা কম্পিউটারকে শর্টেস্ট যেই পাথে খুঁজে পেতে পারে সেই পথে প্যাকেটটা পাঠাবে। আর এনিকাস্টে হচ্ছে এখানে আমি স্পেসিফিক কম্পিউটারকে বলে দিচ্ছি না, বরং এই প্রিফিক্স ইউজ করে এমন কম্পিউটারের যাকেই আমি পাবো তার কাছেই পাঠিয়ে দিব। যেমন এই যে এখানে আমরা কি বলেছি, একটা কি থাকবে, গ্লোবাল প্রিফিক্স থাকবে। ধরো আমি একটা প্রিফিক্স ফিক্স করে দিলাম, তাহলে এই প্রিফিক্স ইউজ করে সেরকম অনেকগুলো কম্পিউটার থাকতে পারে না? এই অনেকগুলো কম্পিউটারের যে কোনো একজনের কাছে যাবে, এই জিনিসটা হচ্ছে ইউনিকাস্ট, সরি এনিকাস্ট। তো এখন আমরা IPv4টা লিখতাম কিভাবে, ডটেড ডেসিমালে। তো এই ডটেড ডেসিমালে আমরা 32 বিটের নাম্বার যখন লিখেছি তখন আমাদের সমস্যা হয় নাই। কিন্তু এখানে কি আমাদের 128 বিটের নাম্বার যদি আমরা এই ডটেড ডেসিমালে লিখতে যাই, দেখো কি বিশাল অবস্থা হয়ে যায়। তো এটা আমাদের দেখা যাচ্ছে আবারও সেই রকম, বাইনারিটা যেমন মনে রাখা কঠিন ছিল, এখানে ডটেড ডেসিমাল দিয়েও আমাদের জন্য মনে রাখাটা কঠিন হবে। তাই এখানে কি করা হয়, কোলন হেক্সাডেসিমাল নোটেশন ইউজ করা হয়। হেক্সাডেসিমাল মানে আগে আমাদের কি ছিল, একটা একটা ডটের মাঝখানে যে অংশগুলো ছিল একটা ছিল 8 বিটের করে।
এখানে প্রতিটা কোলনের মাঝখানে যে অংশগুলো আছে হেক্সাডেসিমাল, যেহেতু এগুলো হচ্ছে এক একটা 16 বিটের করে, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তাহলে 16টা যদি 8 বিটের অংশ হয় তাহলে টোটাল কয় বিট হলো? 128। তাহলে টোটাল 128 হচ্ছে। এখানে আবার আরেকটা টেকনিক ইউজ করা যায়, সেটা হচ্ছে জিরো কম্প্রেশন। মানে মেমোরি তোমার কম ইউজ করার জন্য আমি এটা ইউজ করতে পারি। দেখো এখানে কি আছে, 8টা অংশ আছে না, FF0C, তারপর 0 0 0 0 0 0 0, তারপর B1। তাহলে এখানে মাঝখানে কয়টা জিরো? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা কন্টিনিউয়াস জিরো না এই অংশটা? তো যখনই আমরা এখানে কন্টিনিউয়াস জিরো পাবো, তখন কি করে দেয়, এখানে দেখো FF0C, তারপর ডাবল কোলন B1। এই ডাবল কোলন দেওয়া মানে হচ্ছে মাঝখানের এই প্রতিটা অংশ কি, প্রতিটা অংশ হচ্ছে জিরো। প্রতিটা অংশ 0। এটার রেফারেন্স হচ্ছে তোমাদের কম্পিউটার নেটওয়ার্কস এন্ড ইন্টারনেটস বাই ডগলাস ই কমার, 6th এডিশন, আর অ্যান্ড্রিয়াস টানেনবামের বই, 6th এডিশন, আর ইন্টারনেট থেকেও কিছু অংশ নেওয়া হয়েছে। আজকের ক্লাসটা আমরা একটু রিভাইজ করে আসি। ইন্টারনেট নেটওয়ার্কিংটা কি? ইন্টারনেট নেটওয়ার্কিংটা হচ্ছে একটা হেটারোজেনাস ওয়ার্ল্ড, যেখানে কিনা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আছে, এই তাদের মধ্যে একটা ইউনিভার্সাল সার্ভিস তৈরি করা। তো এই নেটওয়ার্ক গুলা কিসের কিসের দিক দিয়ে ডিফার হতে পারে? কোনোটা ওয়াইফাই নেটওয়ার্ক হতে পারে, কোনোটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হতে পারে, কোনোটা ইথারনেট নেটওয়ার্ক হতে পারে। এদের সার্ভিস, অ্যাড্রেস, ব্রডকাস্টিং, প্যাকেট সাইজ, অর্ডার, কোয়ালিটি অফ সার্ভিস, রিলায়েবিলিটি, সিকিউরিটি, বিভিন্ন ধরনের প্যারামিটার, অ্যাকাউন্টিং, সবকিছুর দিক দিয়ে এরা একটা আরেকটার থেকে ভিন্ন হতে পারে। তো এই ভিন্ন নেটওয়ার্ক গুলোকে একসাথে যুক্ত করার জন্য আমাদের একটা স্কিম দরকার। সেই স্কিমটা কি করবে? এদের জন্য একটা ইউনিভার্সাল সার্ভিস প্রোভাইড করবে। সেই ইউনিভার্সাল সার্ভিস যে স্কিমের মাধ্যমে আমরা প্রোভাইড করে থাকি, সেই স্কিমটা হচ্ছে ইন্টারনেট নেটওয়ার্কিং। এটার জন্য হার্ডওয়্যার যেমন দরকার, তেমন সফটওয়্যারও দরকার। এই হার্ডওয়্যারটা আমরা কিসের মাধ্যমে প্রোভাইড করব? এই হার্ডওয়্যারটা আমরা প্রোভাইড করব, ফিজিক্যাল কানেকশনটা আমরা প্রোভাইড করব রাউটারের মাধ্যমে। আর সফটওয়্যারটা হচ্ছে কি? সফটওয়্যারটা হচ্ছে সেই TCP IP প্রোটোকল। তো এখন একটা রাউটার যে কিনা একাধিক নেটওয়ার্ক প্রোটোকলের সাথে যুক্ত, অর্থাৎ একদিকে ধরো আমার 802.11 বেসড নেটওয়ার্ক, আর একদিকে 802.3 বেসড নেটওয়ার্ক, এই ধরনের বিভিন্ন ধরনের নেটওয়ার্ক প্রোটোকলের সাথে যুক্ত একটা রাউটারকে কি বলা হয়? সেরকম একটা রাউটারকে বলা হয় মাল্টি প্রোটোকল রাউটার। ও কি করে? ওর কাজটা হচ্ছে এক প্রোটোকলের মেসেজকে আরেক প্রোটোকলে ট্রান্সলেট করা। এই কাজটা আমরা গেটওয়ে দিয়েও করতে পারি। এই প্রোটোকল গুলো আমরা কি ইউজ করি? প্রোটোকলটা আমরা ইউজ করি TCP IP। এই TCP IP-র মধ্যে আমরা দেখেছিলাম 5টা লেয়ার ছিল, এটা আমরা একদম কোর্সের শুরুর দিকে দেখেছিলাম। সবার নিচে ছিল ফিজিক্যাল লেয়ার, তারপর নেটওয়ার্ক ইন্টারফেস, তারপর ইন্টারনেট ট্রান্সপোর্ট, সর্বোপরে অ্যাপ্লিকেশন লেয়ার। এর মধ্যে TCP আর IP 3টা লেয়ার। লেয়ার 3 সেটা হচ্ছে 3 নাম্বার লেয়ার। এই 3 নাম্বার লেয়ার অর্থাৎ ইন্টারনেট লেয়ারে কি বলা হয়? সেখানে বলা হয় আমি কোন ফরম্যাটে প্যাকেট গুলো পাঠাবো, কিভাবে একটা প্যাকেট আরেকটা ফরম্যাটের প্যাকেটে ট্রান্সলেট করা হবে, কিভাবে এক রাউটার থেকে আরেক রাউটারে হয়ে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাবে, এটা বলা হয় IP, অর্থাৎ 3 লেয়ার। এখানে আমি 3 লেয়ার বলতে কিন্তু 3টা লেয়ার না, 3 নাম্বার লেয়ার বোঝাচ্ছি। তারপরে আসে লেয়ার 4, অর্থাৎ ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে এই যে আইপি যে পাঠিয়ে দিল প্যাকেট, সেগুলো ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে কিনা, এটা আমি কিভাবে এনশিওর হব, বা রিলায়েবল ট্রান্সফার হচ্ছে কিনা সেটা বোঝার জন্য যে লেয়ারটা কাজ করবে সেটা হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল লেয়ার বা TCP লেয়ার। তো এখানে আমরা দেখেছি যে একটা সোর্স যে কিনা 802.11 নেটওয়ার্কের সাথে যুক্ত, আর একটা ডেস্টিনেশন যে কিনা ইথারনেট নেটওয়ার্কের সাথে যুক্ত। এখানে যদি আমরা কোনো একটা প্যাকেট পাঠাতে চাই, সেই প্যাকেটের ডেটাটা আসবে কি হায়ার আপার লেয়ার থেকে, অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ডাটা আসবে কোথায়? ট্রান্সপোর্ট লেয়ারের কাছে। ট্রান্সপোর্ট লেয়ার থেকে যাবে কার কাছে? ইন্টারনেট, অর্থাৎ লেয়ার 3 এর কাছে। সেই লেয়ার 3 থেকে আবার কি হবে? তার নিচের লেয়ার অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ারে কনভার্ট হবে। তার থেকে আবার কনভার্ট হবে কোথায়? ফিজিক্যাল লেয়ার। এখন
এই রাউটারটা কোন লেয়ারে কাজ করবে? ওর কাজ করে লেয়ার 3-তে। সেই লেয়ার 3 থেকে যাবে লেয়ার 2-তে, ও কনভার্সনের কাজটা করে দিবে। তারপর ফিজিক্যাল মিডিয়া হয়ে আবার কি যাবে, পাশের জনের কাছে যাবে। তারপরে আবার সেটা এখানে কনভার্ট হয়ে এমপিএলএস এ আসলো। এই রাউটারটা একদিকে 802.11 নেটওয়ার্কের সাথে যুক্ত, আর একদিকে একটা ভার্চুয়াল সার্কিটের সাথে যুক্ত। তো 802.11 কে আইপির মাধ্যমে ট্রান্সলেট করবে ভার্চুয়াল সার্কিটের জন্য একটা সুইটেবল ফরম্যাটে। তারপর সেটা আবার যাবে কার কাছে? আরেকটা রাউটারের কাছে। তো ও কি করবে, ও ভার্চুয়াল সার্কিটের ফরম্যাটটাকে আইপির মাধ্যমে ট্রান্সলেট করবে ইথারনেটের ফরম্যাটে। তারপর সেটা আবার ফিজিক্যাল মিডিয়া হয়ে কার কাছে যাবে? শেষ পর্যন্ত ডেস্টিনেশনের কাছে পৌঁছাবে। সেই ইথারনেট যে ফরম্যাটটা, সেটাকে ও আবার ট্রান্সলেট করে তারপর হায়ার লেয়ার দিয়ে শেষ পর্যন্ত এই সোর্সের ট্রান্সপোর্ট লেয়ার থেকে ডেটাটা যাবে ডেস্টিনেশনের ট্রান্সপোর্ট লেয়ারে। আর ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি? ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে ঠিকঠাক মতো মেসেজটা ডেলিভার হচ্ছে কিনা এটা ইনশিওর করা। আর মাঝখানে যে আইপি আছে, আইপির কাজ হচ্ছে কি? প্যাকেটের ফরম্যাট বা ট্রান্সলেশন এগুলো কিভাবে হবে এটা বলে দিবে আইপি। আর ট্রান্সপোর্টটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেই রিলায়েবিলিটি এনশিওর করবে টিসিপি। এখন রাউটারের যেহেতু হায়ার লেয়ারের কাজ নেই, তাহলে রাউটারের মধ্যে অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল ইনস্টল থাকার কোনো দরকার নেই। হোস্ট আর রাউটার প্রত্যেকের কাছে কি ইনস্টল থাকতে হবে? তাদের কাছে ইনস্টল থাকতে হবে টিসিপি আইপি প্রোটোকলের সফটওয়্যারটা। তবে রাউটারের কি দরকার নাই? রাউটারের কাছে লেয়ার 5 এর প্রোটোকল গুলো ইনস্টল থাকার কোনো দরকার নেই। তাহলে সেটা কার কাছে থাকতে হবে? লেয়ার 5 এর প্রোটোকল। লেয়ার 5টা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারের সাথে আমরা কে ইন্টারাক্ট করবে? অ্যাপ্লিকেশন লেয়ারের সাথে ইন্টারাক্ট করবে এন্ড ইউজার। তো এন্ড ইউজারের যে ডিভাইস অর্থাৎ হোস্ট কম্পিউটারের মধ্যে এই প্রোটোকল গুলো ইনস্টল থাকতে হবে। তো আমরা ইন্টারনেটে যে অ্যাড্রেসিং স্কিমটা ইউজ করি সেটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে IPv4 যারা কিনা 32 বিট অ্যাড্রেস ইউজ করে, আর IPv6 যেটা হচ্ছে 128 বিট ইউজ করে। তো ইনিশিয়ালি IPv4 অ্যাড্রেস গুলো আমাদের জন্য যথেষ্ট ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে এই IPv4 অ্যাড্রেস আমাদের জন্য যথেষ্ট না। সেজন্য আমাদেরকে IPv6 এর দিকে মুভ করতে হয়েছে। এখন যেই রাউটারটা বা যেই কম্পিউটার একাধিক মোবাইল মাল্টিপল নেটওয়ার্কের সাথে যুক্ত আছে, তাদের কয়টা অ্যাড্রেস থাকবে? যতটা নেটওয়ার্কের সাথে যুক্ত আছে ততটা কানেকশনের জন্য ততটা আইপি অ্যাড্রেস থাকবে। যদি একটা রাউটার 3টা নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে তাহলে তার আইপি অ্যাড্রেস হবে 3টা। 2টার সাথে যুক্ত থাকলে 2টা, 4টার সাথে যুক্ত থাকলে 4টা IPv4 অ্যাড্রেস থাকবে। কোন একটা হোস্ট কম্পিউটার যারা কিনা একাধিক নেটওয়ার্কের সাথে যুক্ত তাদেরকে বলা হয় মাল্টি হোমড হোস্ট। মাল্টি হোম হোস্টের সুবিধা হচ্ছে একটা নেটওয়ার্ক ফেল করলে সে আরেকটা নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে পারে, বা তাদের পারফরমেন্স ইনক্রিজ করতে পারে। একটা নেটওয়ার্ক যদি জ্যাম বেশি হয় বা ট্রাফিক থাকে তাহলে সে অন্য আরেকটা নেটওয়ার্ক যেটা কিনা কনজেস্টেড না তার মাধ্যমে ইন্টারনেট এক্সেস করতে পারে। তো IPv6টা হচ্ছে 128 বিটের অ্যাড্রেস ইউজ করে। এখানে গ্লোবাল প্রিফিক্স থাকে K বিটের যেটা কিনা পুরো বিশ্বে ইউনিক। তারপরে থাকে একটা সাবনেট। সাবনেট হচ্ছে সেই অর্গানাইজেশনের ভিতরে আমি আবার নেটওয়ার্কটাকে ভাগ করার জন্য ইউজ করে থাকি। প্রিফিক্স আর সাবনেট এই দুইটা অংশ হচ্ছে ভ্যারিয়েবল। প্রিফিক্স যদি K বিটের হয় তাহলে ফিক্স হবে, সাবনেটের অংশটা হবে 64 - K বিটের। এই অংশটা ভ্যারিয়েবল, কিন্তু সাবনেটের সাথে যুক্ত প্রত্যেকটা কম্পিউটার ইন্টারফেস এটার জন্য 64 বিট ইউজ করা হয়, এটা ফিক্স। তাহলে IPv6 অ্যাড্রেসের মধ্যে আমরা 3 ধরনের অ্যাড্রেস দেখতে পারি। একটা হচ্ছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট আর এনিকাস্ট। ইউনিকাস্ট অ্যাড্রেস হচ্ছে এটা একটা সিঙ্গেল কম্পিউটারকে অ্যাড্রেস করবে। সেই অ্যাড্রেসটা ও যেই পথে গেলে বা সবচেয়ে সহজ বা সবচেয়ে কাছে খুঁজে পাবে সেই অ্যাড্রেসেই ও, সেই রুট ফলো করে ও ওই অ্যাড্রেসের কাছে যাবে। মাল্টিকাস্ট হচ্ছে একটা সেট অফ কম্পিউটারের কাছে যাবে, গ্রুপ অফ কম্পিউটারের কাছে যাবে। আর এনি কাস্টটা হচ্ছে, এনি কাস্টে তুমি সিঙ্গেল কম্পিউটারের অ্যাড্রেস বলবে না, বরং একটা কমন প্রিফিক্স বলে দিবে। সেই প্রিফিক্স আছে এমন যে কোনো কম্পিউটার যাকেই ও যেমন ধরো কাছে পায় তার কাছে এই প্যাকেটটা ডেলিভার করে দিবে। এই জিনিসটা হচ্ছে এনিকাস্ট।
তো IPv6 এ আমরা কোলন হেক্সাডেসিমাল নোটেশন ইউজ করি। এটা তোমরা চাইলে তোমাদের কম্পিউটারও দেখতে পারো ওরা কি করে, হেক্সাডেসিমাল নোটেশন ইউজ করে, যেখানে প্রত্যেকটা অংশ হচ্ছে কত বিটের, প্রত্যেকটা অংশ হচ্ছে 16 বিটের। মাঝখানে এখানে যদি সিরিয়াল অফ জিরো থাকে তাহলে সেটাকে আরো শর্টকাটে প্রকাশ করার ওয়ে হচ্ছে মাঝখানে ডাবল কোলন ইউজ করা। ডাবল কোলন দেওয়া মানে হচ্ছে মাঝখানে যা আছে সবগুলা হচ্ছে জিরো। তো এই ইন্টারনেটটা হচ্ছে কি, যদি আমি ছোট ছোট দুইটা নেটওয়ার্ককে কানেক্ট করি সেটাও যেমন ইন্টারনেট, আমি যদি অনেকগুলা নেটওয়ার্ককে কানেক্ট করি বা গ্লোবাল ইন্টারনেটের কথা যদি চিন্তা করি সেটাও ইন্টারনেট। এটার রেফারেন্স হচ্ছে এখানে দেওয়া আছে। তাহলে আজকের ক্লাস নিয়ে কারো কোথাও বুঝতে অসুবিধা বা কোনো কোশ্চেন? ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম আমাদের কুইজটা কি এখনই দিতে হবে? আমাদের 12:30 থেকে ক্লাস ছিল তো ফাইন স্যার। তোমাকে না বলেছিলাম যে যখন এরকম আমার ক্লাস থাকে জানো যে ক্লাসের শেষে কুইজ হবে, তো জি কুইজটা ম্যাম, সহ আপনি বলেছিলেন তাই তো আমি 12:15 থেকে 12:30 স্যারকে বলেছিলাম 1 ঘন্টা ক্লাস নেবেন বলেছিলেন। আচ্ছা এখন কি, এখন তো কুইজ পোস্ট হয়ে গিয়েছে, কুইজটা অ্যাটেন্ড করে নাও ভিতরে তারপরে করো।